চলুন আজ ঘুরে আসি এমন এক পাহাড়ি গ্রামে যেখান থেকে আপনি দেখতে পাবেন শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। রয়েছে প্রচুর বুদ্ধিস্ট মনাস্ট্রি এবং রয়েছে প্রচুর গুম্ফাও, যেখানেই প্রথম উৎপাদন হয়েছিল চাও। সেরকম এক স্থানে আজ আমরা ঘুরতে যাব, যেখান থেকে আপনি দেখা পাবেন সিকিমের অনন্য রূপও। এখানেই রয়েছে সুন্দর এক হোমস্টে, যেখানে পাবেন বাড়ির আতিথেয়তা, খেতে পারবেন পাহাড়ের বিভিন্ন ধরনের রকমারি পদ, ইচ্ছে হলে করতে পারবেন ক্যাম্প ফায়ার, আর ট্রেক করে ঘুরতে পারবেন পুরো গ্রামটাকে, যেখানে রয়েছে প্রচুর মেডিসিনাল প্ল্যান্ট। কি করে যাবেন, কতই বা খরচা, এই সব কিছু নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাচ্ছি কালিম্পং জেলার অন্তর্গত এক ছোট্ট স্নিগ্ধ পাহাড়ি ঐতিহাসিক গ্রাম ঘুরতে, যেখানে একসময় এসেছিলেন হিউয়েন সাংও। গতকাল রাতে আমি ছিলাম চারখোলে, এনজিপি থেকে চারখোলে এসেছিলাম, দেখেছিলাম অনেক কিছু। চারখোল ভ্রমণ যারা এখনও করেননি বা আমাদের সেই ভিডিও যারা এখনও দেখেননি, তাদের সুবিধার জন্য আমি চারখোলের লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। চারখোল থেকে বেরিয়ে এখন আমরা এগিয়ে চলেছি ডেলো পাহাড়ের দিকে। ডেলো হিল উচ্চতায় ৫,৫৯১ ফুট, যা কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। নির্জন পাহাড়ি পথ, দুদিকে পাইন, ওক, রডোডেন্ড্রনের মতো উঁচু উঁচু গাছের জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছে গেছি ডেলো পার্কে। আর ডেলো পার্কে প্রবেশ করতে হলে আপনাকে কাটতে হবে মাত্র 20 টাকার টিকিট। এখানে পায়ে হেঁটে পুরো পার্ক আপনারা ঘুরতে পারবেন। প্রথমেই নজর পড়ল আই লাভ কালিম্পং এর দিকে। খুব সুন্দর এই স্থান। আই লাভ কালিম্পং দেখে ওয়াকিং ট্রেল ধরে আমরা চলে এসেছি একটি ভিউ পয়েন্টের সামনে। আজকের আকাশ একেবারে পরিষ্কার, তাই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কি সুন্দর এখানকার দৃশ্য। বেশ কিছুক্ষণ কাঞ্চনজঙ্ঘা দেখে আবার ওয়াকিং ট্রেল ধরে আমরা এগিয়ে যাচ্ছি। পুরো পার্কটা ঘুরতে অনেকক্ষণ সময় লাগবে। বেশ কিছু চড়াই উতরাই ভেঙে আপনাকে পৌঁছাতে হবে ডেলো ট্যুরিস্ট লজে, যেটি আদতে WBTDCর প্রপার্টি হলেও বর্তমানে পরিচালনার দায়িত্বই রয়েছে জিটিএর অধীনে। এখন আমরা চলে এসেছি আরেকটি ভিউ পয়েন্টের সামনে। এখান থেকে দেখা যায় দূরবীন দ্বারা দেখা যায় কালিম্পং শহর এবং নিচে সবুজ রঙ্গিত ভ্যালি দিয়ে বয়ে চলেছে সরু ফিতের মতন রঙ্গিত নদীও। পুরো পার্কটা ঘুরতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। 8 একর জমির ওপর তৈরি এই পার্কের সৌন্দর্য সত্যিই নজর কাড়া। রয়েছে সাজানো ফুলের বাগান, ভিউ পয়েন্ট, ওয়াকিং ট্রেল এবং ডেলো ট্যুরিস্ট লজ। এত কিছু দেখে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে বাচ্চাদের আনন্দ দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ডেলো পার্ক থেকে। ডেলো পার্কে ইচ্ছে হলে প্যারাগ্লাইডিং, হর্স রাইডিংও করতে পারেন। আমরা সেই সব করিনি। ডেলো পার্ক থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আমরা এখন চলে এসেছি এখানকার সায়েন্স সেন্টারে, কালিম্পং সায়েন্স সেন্টারে। কলকাতা সায়েন্স সেন্টারে যারা গেছেন তার থেকে এটা আলাদা কিছু নয়, আলাদা শুধু এখানকার প্রাকৃতিক পরিবেশ। তাই আমরা সায়েন্স সেন্টারে প্রবেশ না করে আরও এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। অনেকটা চড়াই উতরাই পেরিয়ে, বাঁশ জঙ্গল পেরিয়ে আমাদের গাড়ি এসে থামল এক সুন্দর স্থানে, যার দুদিকে রয়েছে 3টি বুদ্ধের মূর্তি। এই স্থানের নাম ত্রিরত্ন বুদ্ধ পার্ক। এই স্থান সত্যিই সুন্দর। ছোট ছোট মনাস্ট্রি আর তার সামনে বুদ্ধর বিভিন্ন রূপ। ভালো লাগবে এই স্থানের মাদকতা। আর রয়েছে প্রচুর ফুলের সমাহার। যারা ফটো লাভার, ছবি তুলতে ভালোবাসেন, সেলফি তুলতে ভালোবাসেন, তাদের এই স্থান কিন্তু বেশ ভালো লাগবে। 2টি বুদ্ধ রাস্তার একদিকে অবস্থিত, আর তার বিপরীতে রয়েছে
আরেকটি বুদ্ধ, যেখানে আপনি প্রবেশ করতে পারবেন বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে। এই বুদ্ধর কাছাকাছি গিয়ে বাকি দুটো বুদ্ধকে পাখির চোখে দেখা যায়। বেশ ভালো লাগার এই স্থানে আপনারা ইচ্ছে করলে অনেকক্ষণ সময় অতিবাহিত করতে পারবেন। এর পাশেই রয়েছে একটি নার্সারি, ইচ্ছে হলে কিনে নিতে পারেন বিভিন্ন রং বেরং ফুলের গাছ থেকে শুরু করে ক্যাকটাস, অর্কিড এবং আরও অনেক কিছু। আমরা যে গাড়ি করে ঘুরছি সেই গাড়ি প্রত্যেক দিন নিয়েছিল ৩,৫০০ টাকা করে। গাড়ির বুকিং নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। আমাদের গাড়ি এসে থামলো একটি বড় বুদ্ধ স্ট্যাচুর সামনে। গাড়ি থেকে নেমে বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে আমরা চলে আসলাম এই স্থান দেখতে। এই স্থানের নাম গুরু পদ্মসম্ভব ভিউ পয়েন্ট। আপার ইচ্ছেতে অবস্থিত এই বুদ্ধ স্ট্যাচু। খুব সুন্দর এই স্থানের পরিবেশ, চারদিকে দৃশ্য, পাহাড়, উপত্যকা, কাঞ্চনজঙ্ঘা সবই এই স্থান থেকে দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। আপনার বেশ অনেকক্ষণ সময় কেটে যাবে এই স্থানে আসলে। আর এই বুদ্ধ স্ট্যাচুর পেছনেই রয়েছে সুন্দর এক মনাস্ট্রি, যেখানে ছোট্ট বাচ্চারা তাদের কাজে সদা ব্যস্ত। দেখতে বড়ই মনোরম লাগে ওদের জীবনযাপন। বুদ্ধা স্ট্যাচু দেখে আবার উঠে পড়লাম গাড়িতে। বুদ্ধা স্ট্যাচু পার করে কিছুটা পাহাড়ি রাস্তা যাওয়ার পরে আমাদের গাড়ি এসে থামল একটি হনুমান মন্দির বা স্ট্যাচুর সামনে। সেখান থেকে পায়ে হেঁটে অনেকটা পথ পেরিয়ে আপনাদের আসতে হবে বিশাল বড় এক হনুমান মন্দিরের সামনে। এই হনুমান মন্দির কালিম্পং বাস স্ট্যান্ড থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দির উদ্বোধন করা হয়েছিল ২০০৪ সালে। মন্দিরের পাদদেশে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট মূর্তি, আর এখানকার প্রধান আকর্ষণ ৩০ ফুটের হনুমান মন্দির। এই স্থানও বড়ই সুন্দর। আশেপাশের দৃশ্য দেখে হনুমান মন্দির থেকে পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম আবার। সকালবেলা চারখোল থেকে বেরিয়েছি, বেশ কিছু উল্লেখযোগ্য স্পট আপনাদের দেখালাম। আর আমরা এখন চলে এসেছি কালিম্পং থেকে ৩১ কিলোমিটার দূরে একটি সুন্দর পাহাড়ি গ্রামে। এই গ্রাম নিউ জলপাইগুড়ি থেকে ১০৩ কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামের নাম পেডং। পেডংয়ের মূল আকর্ষণ ক্রস হিল, যা ফাদার অগাস্টিন ১৮৮২ সালে তিব্বতে যাওয়ার পথে স্থাপন করেছিলেন। তিব্বতে যাওয়ার সময় প্রচুর প্রচারক প্রাণ হারিয়েছিলেন বা তিব্বত থেকে কখনো ফিরে আসেননি। তাদের স্মরণে ফাদার অগাস্টিন এই আশা নিয়ে তিব্বত, যেখান থেকে পুরো সরাসরি দেখা যায়, সেখানে একটি ক্রস স্থাপন করেন। এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাও। আমরা এই স্থানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে পাইন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলে এসেছি পেডংয়ের একেবারে শেষ স্থানে, যেই রাস্তা দিয়ে একসময় হিউয়েন সাং এসেছিলেন ভারতবর্ষে। আর এইখানে পেডংয়ে সব থেকে সুন্দর একটি হোমস্টেতে আমরা আজকের রাত কাটাবো, যেই হোমস্টের নাম অস্মিকা হোমস্টে। পেডং অস্মিকা হোমস্টে সত্যি অনন্য সুন্দর। আমরা পৌঁছানোর সাথে সাথে আমাদের অভ্যর্থনা জানানো হলো, আর এই ফাঁকে আমরা একটুখানি আপনাদের ঘুরে দেখাই অস্মিকা হোমস্টের রুমগুলো কীরকম। ৩ তলা ছিমছাম একটি হোমস্টে, পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঝা চকচকে। আমরা যে রুমটায় ছিলাম সেটা ছিল 4 বেডের রুম। দেখুন কত বড় রুম। রুমের মধ্যে ছিল দুটো বড় বড় বেড, ছিল আনুষঙ্গিক জিনিসপত্র, গরম জলের ব্যবস্থা, সঙ্গে ছিল অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। আর আরেকটা যে ভালো জিনিস তা হলো সঙ্গেই ছিল একটি অ্যাটাচড ব্যালকনি, যেখান থেকে দেখা যায় সিকিমকে। এখানে আপনারা দেখতে পাবেন প্রচুর ফুলের সমাহার। অস্মিকা হোমস্টে বুকিং করবেন কি করে, বুকিং নাম্বার আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, স্ক্রিনেও দেখতে পাবেন বুকিং নাম্বার। এখানে ৪ বেলা খাওয়া সমেত আপনাকে ভাড়া দিতে হবে প্রতিজনের মাত্র ১,০০০ টাকা করে অফ সিজনে, আর সিজনে এই ভাড়াটাই পড়বে মাত্র ১২০০ টাকা। সেই কোন সকালবেলা আমরা চারখোল থেকে বেরিয়েছিলাম, অনেক স্থান ঘুরে অবশেষে পৌঁছেছি পেডংয়ের এই হোমস্টেতে। এখন
একটু ফ্রেশ হয়ে নেব, কারণ লাঞ্চের সময় অনেকক্ষণ হয়ে গেছে, পেয়ে গেছেও খুব খিদে। ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চ করতে এসে দেখি এখানে তো এলাই আয়োজন, সব কিছু গরম গরম ক্যাসারোলে সব কিছু সার্ভ করা হয়েছে। রয়েছে বিভিন্ন ধরনের পাহাড়ের বিভিন্ন মেনু। গ্রামের আতিথেয়তার সঙ্গে এই সব পাহাড়ের খাবার দাবার দেখে আমি তো একেবারে মুগ্ধ। আমরা এখন চলে এসেছি অস্মিকা হোমস্টেতে পেডংয়ে। এখানকার পরিবেশ কেমন তা আপনাদের দেখিয়েছি, কী কী দেখার রয়েছে তাও দেখালাম, আর হোমস্টে কীরকম তাও দেখিয়েছি। আর এখন হয়ে গেছে লাঞ্চের সময়, সকাল সকাল বেরিয়েছি তাই খুব খিদে পেয়ে গেছে। গরম গরম ভাত রয়েছে, এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি, ধনেপাতা দিয়ে ডাল, ডাল থেকে ধোঁয়া বেরোচ্ছে, এটা দেখে যতদূর মনে হচ্ছে আলু ভাজা, পাঁপড় আর ডিমের কষা। এই সব কিছু খাবো, এখন তো খুব খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি খাই, খেয়ে বাকি কথা আবার পরে। তো খাওয়া শুরু করি। একটু ডাল নিই, আর একটু আলু ভাজা। একদম ফ্রেশ এবং খুব গরম। এরকম পরিবেশে বসে এরকম খাওয়া দাওয়ার মজাই একেবারে আলাদা। তো এখন এইসব খাবার দাবার খাই, স্যালাডও রয়েছে, এই সব কিছু খেয়ে একটুখানি বিশ্রাম, তারপরে রয়েছে অনেক কিছু চমক। কী কী চমক সব কিছু দেখা হচ্ছে। এই যে জলটা, এটা কিন্তু পাহাড়ের জল, তাই এই কল কখনো বন্ধ হয় না। একবারে পাহাড়ের ভেতরে চুইয়ে পিউরিফাই হয়ে এই জল আসছে, তাই টেস্টও অসাধারণ আর একদম পরিষ্কার। সুন্দর লাঞ্চ করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। আস্তে আস্তে সূর্য ডুবে গেল আর এইদিকে অন্ধকার নেমে আসলো পেডংয়ে। অন্ধকার হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম সেই বারান্দাটায়, যেখান থেকে দেখা যায় সিকিমের জুলুক। ওই দেখুন ছোট ছোট জোনাকির মতো আলো জ্বলছে জুলুকের। সন্ধে হতে না হতেই পেডংয়ে একেবারে ঠান্ডা পড়ে গেছে, জমাটি ঠান্ডা। আর তার মধ্যেখানে চলে এসছে গরম গরম চা এবং পকোড়া। প্রথমে পকোড়াটা খেয়ে দেখাই কিসের পকোড়া। ভেজ পকোড়া, আলু রয়েছে, বেশ অন্যরকম, বেশ গরম। আর এর সাথে এরকম সুন্দর গরম গরম চা, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে, তাই না? আমরা যেই হোমস্টেতে রয়েছি, অস্মিকা হোমস্টে, এখান থেকে সামনে যে পাহাড়গুলো দেখা যায় সেটা সিকিম। জুলুক দেখা যাচ্ছে এখান থেকে, তার মানে বুঝতে পারছেন কি সুন্দর জায়গা। তখন থেকে এসে পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখিয়েছি। সন্ধেবেলায় এইসব খাওয়া, রাত্রেবেলায় রয়েছে ডিনার, আর তার মাঝখানে কিছু করা যায় কিনা দেখা যাক। আর আমি আপাতত গরম গরম চা, অপরূপ স্বাদ, একটু সেবন করি। সন্ধে আর একটু হতে শুরু হলো ক্যাম্পফায়ার। ঠান্ডার কামড় আর তার মাঝখানে আগুনের পরশ, এ এক অনন্য অভিজ্ঞতা। অসাধারণ সন্ধেবেলাটা কাটিয়ে নিলাম। ক্যাম্পফায়ার হওয়ার পরেই রাত হয়ে এলো। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30 আর টেম্পারেচার 3 ডিগ্রি সেলসিয়াস। আর আমাদের সময় হয়ে গেছে ডিনারের। ডিনারে কী কী রয়েছে দেখুন। ক্যাসারোলে রয়েছে গরম গরম রুটি, খুললেই দেখুন ধোঁয়া ওঠা রুটি, সুন্দর ছোট্ট ছোট্ট গোল গোল রুটি। আর তাছাড়া রয়েছে স্কোয়াশের তরকারি, চিকেন কষা, এইটা স্পেশালি এক ধরনের নেপালের আচার, আর এবং বেশ কিছু স্যালাড। তো আমি এক একটা করে খাই। স্কোয়াশ অনেকেরই পছন্দ, আবার অনেকের পছন্দ নয়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে স্কোয়াশ খেতে।
গরম গরম, একদম ফ্রেশ। আর এই দেখুন চিকেন। চিকেনটা খেয়ে বলছি। গরম গরম খেতে হবে, নাহলে খুব ঠান্ডা বাইরে। খুব সুন্দর। এখানকার চিকেনের তো একটা নিজস্ব স্বাদ আছে, সেই স্বাদ একেবারে অটুট। আমি এইসব খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। কাল সকালবেলা এখান থেকে বেশ কিছু স্থান হেঁটে ঘুরে দেখাবো। রয়েছে অনেক কিছু স্পেশাল জিনিস। তো আপাতত এখন ডিনার করে ঘুম। আজ পেডংয়ে দ্বিতীয় দিন। সকালবেলা চলে আসলাম বারান্দায়। পেডংয়ে আজ দ্বিতীয় দিন। কি সুন্দর সকালবেলার পরিবেশ, দেখতে এত ভালো লাগছে যে ভাষায় বর্ণনা করতে পারবো না। অস্মিতা হোমস্টের আতিথেয়তা সত্যিই নজর কাড়া। আমাদের কি সুন্দর ভোরবেলার মর্নিং টি দিয়ে গেছেন, দেখুন কি সুন্দর একটা কাপে। যে কাপে রয়েছে আবার একটা ছোট্ট ঢাকনা, সেই ঢাকনা সরিয়ে খেতে হবে চা। গরম গরম ধোঁয়া ওঠা চা। আহ, চা খেয়ে ভাবলাম এই পাহাড়ি গ্রামটা একটু পায়ে হেঁটে বেড়াই। এই সেই গ্রাম যেখান দিয়ে আগে যাওয়া যেত সিল্ক রুটে, যেখান দিয়ে একসময় হিউয়েনসাং ভারতবর্ষে এসেছিলেন, যেখানে প্রথম চা চাষ হয়েছিল। এই গ্রামের মধ্যে কি নেই! রয়েছে গোয়ালঘর, গ্রিন হাউস এবং প্রচুর হরেক রকমের মেডিসিনাল প্ল্যান্ট। আমরা যারা শহরে থাকি তারা বিশ্বাসই করতে পারি না প্রকৃতি নিজের মধ্যে কিভাবে লুকিয়ে রেখেছে এত সুন্দর সুন্দর সব রত্ন। আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর মোহিত হচ্ছিলাম পেডংয়ের সৌন্দর্য আর প্রাকৃতিক পরিবেশের এই মাদকতা। চা খাওয়ার পর পেডংয়ের এই স্থানটা অবশ্যই ট্রেকিং করুন। আমরাও ট্রেকিং করছি, তাহলে বুঝতে পারবেন এখানে কত ধরনের মেডিসিনাল প্ল্যান্ট আছে। এখানকার মানুষজন যে প্রকৃতি নির্ভর তা আপনারা আসলে নিশ্চয়ই বুঝতে পারবেন। বিভিন্ন ধরনের শাক, বিভিন্ন ধরনের গাছ, কিছু কিছু আপনাদের দেখালাম, সব দেখানো সম্ভব নয়। এখানে যাই হাত দেবো তাতেই কিছু না কিছু মেডিসিনাল জিনিসপত্র আছে। এই দেখুন, এইটাও এমন একটা গাছ যেখানেও রয়েছে প্রচুর ঔষধির গুণ। তো প্রচুর জিনিস এখানে দেখার আছে। প্রকৃতির সঙ্গে অবশ্যই একটু ট্রেক করুন, কারণ এত জিনিস কলকাতায় বসে কিন্তু দেখা সম্ভব নয়। চলুন আর একটু ঘুরে দেখাই। বর্ষাকালে পেডং আরও সুন্দর। দেখতে পাবেন পাহাড়ি ছোট ছোট ঝরা, এখন তা প্রায় শুকনো। দেখতে পাবেন জঙ্গলের মধ্যে হয়ে রয়েছে স্কোয়াশও। এখানের গ্রাম এতটাই সুন্দর যে পুরোটা ঘুরে দেখতে বেশ অন্যরকম লাগছিল। রয়েছে এখানে আপেল থেকে কমলা লেবুর গাছও, গাছের মধ্যে হয়ে রয়েছে কমলা লেবুও। পুরো পেডং ঘুরে এখন আবার ফিরতি পথে যাচ্ছি অস্মিকা হোমস্টেতে। অস্মিকা হোমস্টেতে এসে লাগেজ গুছিয়ে ফ্রেশ হয়ে নিতে হবে, কারণ এখান থেকে ব্রেকফাস্ট করে রওনা দেবো অন্য গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখতে পেডংয়ে 2 দিন কেটে গেল। সকালবেলা আপনাদের এখানে ট্রেকিং করতে বেরিয়েছিলাম আপনাদের সঙ্গে নিয়ে, সেখানে এত ধরনের মেডিসিনাল প্ল্যান্ট দেখেছিলাম, সত্যি মুগ্ধ হয়েছিলাম। এখন স্নান করে নেবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমাকে কি কি দিয়েছে দেখুন। এখানে অনেক ধরনের অপশান রয়েছে। এর ভেতরে রয়েছে লুচি, এখানে রয়েছে দেখি কী রয়েছে, গরম গরম ঘুগনি, এখানে রয়েছে রুটি, তন্দুরি রুটি, আর এখানে রয়েছে আলু চোখা। তবে আপনারা হয় রুটি নিতে পারেন বা পুরি নিতে পারেন। আমি আপনাদের অপশান দেখানোর জন্য এতগুলো দেখালাম, তো আমি সব কিছুই একটু একটু নিই। পুরি নিই, তো ঘুগনি নিই।
এত সুন্দর এখানকার পরিবেশ, সত্যিই মানে একদিন থেকে না মন একদমই ভরল না। পরে হয়তো আবার আসবো, এখানকার ইতিহাস আরও জানার চেষ্টা করব। এখন আপাতত ব্রেকফাস্টটা করি ঘুগনি দিয়ে। খুবই সুন্দর রান্না। খেতে খেতে আর দুটো কথা বলে দিই। আপনারা পেডং যে ঐতিহাসিক স্থান, যেই রাস্তা দিয়ে হিউয়েনসাং গেছেন, এই সামনের রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আগে তিব্বত যাওয়া যেত, সিল্ক রুটের রাস্তা, সেই পুরনো রাস্তায় এখন পেডং অবস্থিত। আপনাদের সুন্দর করে ঘুরে দেখালাম কিভাবে আসবেন, কি কি দেখার রয়েছে। আপনারা অন্যভাবেও এনজিপি থেকে আসতে পারেন, তবে আপনারা শিটং দিয়েও আসতে পারেন। আমরা যেভাবে এলাম সেভাবেও ডেলো পার্ক দেখেও আসতে পারেন। এত কম খরচায় এত সুন্দর, এবং সবথেকে বড় যে কথা, হোমস্টের আতিথেয়তা সত্যিই ভোলার মতন নয়। একবার আসুন, হলপ করে বলতে পারি বারবার আসবেন শুধু আতিথেয়তা গ্রহণ করার জন্য। অস্মিকা হোমস্টে থেকে বেরিয়ে আসলাম। এখন আমরা যাব পেডং নাম যেখান থেকে হয়েছে সেই গাছটা দেখতে। ভুটানি ভাষায় পে শব্দের মানে পাইন, আর ডং শব্দের অর্থ গাছ। পেডং শহরের মধ্যিখানে রয়েছে একটি 200 বছরের পুরনো বিশাল বড় পাইন গাছ। যেই পাইন গাছ উচ্চতায় প্রায় 30 মিটার, আর যার সার্কামফারেন্স 23 ফুটেরও ওপর। তা দেখে আমরা এখন রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বেরিয়ে পড়লাম পেডং থেকে। আর আজকে আমাদের সঙ্গে ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে পেডং ভ্রমণ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অস্মিকা হোমস্টে কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না। অস্মিকা হোমস্টের বুকিং নাম্বার, গাড়ির বুকিং নাম্বার সব কিছু আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে শুধুমাত্র আপনাদের জন্য। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে এরকম অফবিট ভ্রমণ করতে কেমন লাগছে তা কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট আমাদের কাছে মহামূল্যবান। আপনাদের কমেন্ট আমাদের অনুপ্রেরণা জানায়। দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।